লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের এক মুঠো ভালোবাসা। এটি কিন্তু শুধু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। রথযাত্রার বাকি আর মাত্র 3টে দিন। অশোক হাতে গুনে দেখল, রথের মেলা উপলক্ষে অশোকের দোকানে বেশ ভিড় হয়। শ্রীরামপুরে রথের মেলা দেখতে কত লোক যে আসে। সেই রথের মেলায় কি একবার দেখা হতে পারে না লিলির সাথে, লিলির মা দিশার সাথে? দিশা কি বিয়ে করেছে? আবার করতেই পারে। অশোকের তো তাতে বলার কিছু থাকতে পারে না, যদিও এখনো তাদের ডিভোর্স হয়নি। কিন্তু ডিভোর্স না হলেও তো আর একজনের সাথে দিব্যি বসবাস করাই যায়। শহরে বড় বড় বহুতলের ফ্ল্যাটে এসব তো জল ভাত। আজ প্রায় 4 বছর হলো অশোক চলে এসেছে তাদের আকাশ ছুঁই ছুঁই বহুতলের ফ্ল্যাট সুখনীর আবাসন থেকে। লিলির তখন মোটে 10 বছর বয়স। এই 10 বছর একসাথে থাকলেও তার তো তেমন আত্মিক সম্পর্ক গড়ে ওঠেনি লিলির সাথে। লিলি যখন ছোট ছিল তখন অফিসের কাজে দিনের মধ্যে 18 ঘন্টা ব্যস্ত থাকত অশোক। সকালে মাত্র খানিকক্ষণ দুজনের অল্প কিছু কথাবার্তা হতো। তাও 9 বছর বয়স হতেই তাকে হস্টেলে পাঠিয়ে দিয়েছিল দিশা। দিশার সময় কোথায় মেয়েকে দেখাশোনা করার? তার অফিস, ক্লাব, পার্টি, বন্ধুবান্ধব, মার্কেটিং, সমাজসেবা, এত সব কিছু সামলে লিলিকে, লিলির বাবা অশোককে সময় দেবার মতো সময় দিশার ছিল না। লিলির ব্যাপারে সময়ের কার্পণ্য করলেও টাকা পয়সা খরচ করার ব্যাপারে উদার হস্ত ছিল দিশা। তার নিত্যদিনের যাবতীয় দেখাশোনার দায়িত্ব ছিল কর্মসহায়িকা হেমার। জন্মের পর থেকে হেমার কোলে পিঠেই মানুষ হয়েছিল লিলি। হেমাই তার যাবতীয় আবদার আর বায়নাকা সহ্য করত। হেমাকে দিশার মাই এ বাড়িতে পাঠিয়েছিল। অশোক আর দিশার বিয়ের প্রথম দিন থেকেই হেমা তাদের সাথে আছে। তখন অবশ্য নিউ টাউনে এই ফ্ল্যাটটা কেনা হয়নি। মানিকতলায় দিশার বাপের বাড়ির কাছেই ওরা ভাড়া থাকত। হেমা যখন গ্লাসে করে লিলিকে দুধ দিত, সেটা একবারে লিলি খেত না। ইচ্ছে করেই খেত না লিলি, যাতে সেটা ঠান্ডা হয় আর হেমাকে মোট 3 বার গরম করতে হয়। সেবার গরমের ছুটিতে হস্টেল থেকে যখন লিলি 1 মাসের জন্য বাড়ি এসেছিল, তখনই এসব দেখেছিল অশোক। অশোকের তখন অখণ্ড অবসর। অশোক ভেবেছিল সে লিলিকে পড়াবে, কিন্তু লিলি রাজি হয়নি। বলেছিল অশোক সে কোন সুদূরে কোন এক অখ্যাত গ্রামের স্কুলে পড়েছে। তার আধুনিক কেতাদুরস্ত ইংরেজি পাঠ্যক্রম সম্পর্কে সে অজ্ঞ। লিলিকে সমর্থন করেছিল দিশা। বলেছিল, লিলি তো ঠিকই বলেছে অশোক, তোমার সব এডুকেশন এই যুগে অচল। তা এক প্রকার ঠিকই বলেছে দিশা। তার অফিসের কর্তৃপক্ষ তো বারবার সেটাই বলতে চেয়েছেন, অশোক অযোগ্য। দীর্ঘ নিঃশ্বাস ফেলল অশোক। সত্যিই তো, সে একটা আস্ত অপগণ্ড আর অপদার্থ। বাবার সংস্পর্শে থাকলে লিলিও এরকম অযোগ্য আর অপদার্থ তৈরি হবে। এ কথাই তো তাকে বলেছিল দিশা। মাথা নিচু করে অশোক সবই সহ্য করত, কিন্তু সেদিন একেবারে যেন সহ্যের বাঁধ ভেঙে গেল। ভাত খেতে বসেছিল অশোক। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, 5 রকম ভাজা, কাতলা মাছের কালিয়া, মাছের ডিমের বড়া টক আর চিকেন ডাক বাংলো ছিল। অশোক জিজ্ঞাসা করেছিল, ইলিশ ওঠেনি এবারে? এখন কি অনেক দাম? দিশার চোখ মুখ শক্ত হয়ে উঠেছিল। আসলে ইলিশ মাছ তেমন পছন্দ করে না দিশা। তার পছন্দ হলো বেশ বড় সড়ো মোটামুটি 5 কেজি ওজনের কাতলা। এছাড়া ট্যাংরা, পাবদা, পার্শে এসব এক কাটার মাছও দিশার পছন্দের তালিকায় পড়ে। মানিকতলা বাজারে গিয়ে নিজেই মাছ কেনে দিশা। চিংড়ির মালাইকারি পেলে তো তার আর কিছুই চাই না। আজ সকালে ব্রেকফাস্টে লুচির সঙ্গে চিংড়ির মালাইকারি ছিল। ঘুম থেকে উঠে মাছ মাংস খেতে অশোকের ভালো লাগে না। তার পছন্দের জলখাবার হলো লুচির সাথে সাদা আলুর তরকারি। দিশার সাথে কোনো পছন্দ অপছন্দই অশোকের মেলে না। তবু
তারা তো একদিন পরস্পরকে ভালোবেসে পছন্দ করে বিয়েটা করেছিল, নাকি পুরোটাই একটা মুহূর্তের আবেগ ছিল কে জানে। রোজকার চাওয়া পাওয়ার ব্যস্ত জীবনে সেই চঞ্চলতার স্রোত ধুয়ে মুছে যে কাদা মাটিটুকু পড়েছিল, তাতে তাদের ঘর বাঁধার মতো শক্ত ভিতের গাঁথনি তৈরি করা সম্ভব ছিল না। অশোকের প্রশ্নের উত্তরে মুখে ব্যঙ্গের হাসি ফুটিয়ে দিশা বলল, ইলিশ মাছের তেল দিয়ে আজ এক থালা ভাত খেতে বুঝি? অশোক মাথা নিচু করে ভাত খাচ্ছিল। স্ত্রীর মুখে ব্যঙ্গের হাসি সে দেখতে পায়নি। তার কথার শ্লেষটুকু অশোকের শ্রুতিগোচর হলো না। উৎসাহিত হয়ে অশোক বলল, যা বলেছ, তবে শুধু তেল নয়, পেটির একখানা মাছ ভাজাও চাই বই কি, মাঝখানায় ডিমে ভর্তি থাকবে। দিশা বলল, বাহ, তুমি তো বেশ খাদ্যরসিক। এরকম একটা ইলিশের কেজি খানেক ওজন হবে বলো। মাছের মাথা দিয়ে মুগের ডালটা দিয়ে ভাত মেখে মুখে পুরে বেগুন ভাজা খানিক মুখে পুরল অশোক। চিবোতে চিবোতে বলল, হ্যাঁ, একটু বড় সড়ো না হলে ঠিক স্বাদ হয় না। দিশার ঠোঁটে কৌতুক মেশানো হাসি বিচ্ছুরিত হলো। তা তো বটেই, তা তো বটেই। বউয়ের পয়সায় খাবে যখন, একটু বেশি টাকা লাগলে ক্ষতি কি? তরিবত কম হলে কি চলে নাকি? মুখের ভাত মুখেই থেকে গেল অশোকের। হাত থেমে শান্ত হয়ে রইল ভাতের থালার উপরেই। হাতের মুঠি আলগা হয়ে খসে পড়ল সেই ডাল মাখা ভাত কটা, যেটা একটু আগেই অশোক গুছিয়ে হাতে নিয়েছিল মুখে তুলবে বলে। যে চোখ দুটো একটু আগে মাছের ডিমের বড়ার টকের দিকে লোভাতুর হয়ে অবাধ্য শিশুর মতো তাকাচ্ছিল বারে বারে, সেই চোখ দুটো ঝাপসা হয়ে গেল। অশোকের মনে হচ্ছিল এখনই বেসিনের কাছে ছুটে গিয়ে গলায় আঙুল দিয়ে বমি করা ভীষণ প্রয়োজন, নইলে সে হয়তো শ্বাসনালী বন্ধ হয়ে মরে যাবে। অশোকের চোখ শুকনো খটখটে। মা তাকে বলেছিল, পুরুষ মানুষকে কাঁদতে নেই, আরো কি কি যে করতে নেই। দুম করে সব ভুলে যাচ্ছিল অশোক। অশোক বেসিনের কাছে গিয়ে কল খুলে চোখে মুখে জলের ঝাপটা দিল। শুনতে পেল দিশার গলা, হঠাৎ অমনি করে খাওয়া ছেড়ে উঠে পড়লে যে? হেমা দাঁড়িয়েছিল কাছেই, বলল, মেয়ে মানুষের এত তেজ ভালো নয় দিশা। স্ত্রী হয়ে তুমি স্বামীকে খাওয়ার খোটা দিলে। হয়েছে অফিসে একটা গোলমাল, এখন তার কাজ নেই, সেও তো মোটেই 3 মাস। চেষ্টা তো করছে। যা বোঝো না তাই নিয়ে কথা বলো না হেমা মাসি। চাকরি গেছে ওর নিজের দোষে, ওর মধ্যে সিনসিয়ারিটির অভাব ছিল। আর কতটা কি চেষ্টা করছে সেও আমিও জানি। ওকে আমি বলেছিলাম বাপির বন্ধু সুদীপ কাকুর সাথে গিয়ে একবার দেখা করতে। জিজ্ঞাসা করে দেখো তোমার আদরের জামাই বাবাজিকে, আমার কথার সে গ্রাহ্য করেছিল কিনা। তার বাড়িতে না যাক, ফোনে তো কথা বলেছিল অশোক। নিজের যোগ্যতা অনুযায়ী কাজ না পেলে কেন করবে সে? একটু অপেক্ষা করে দেখবে না? এত কিসের তারা তোমার? এই বাড়ি গাড়ি সব তার রোজগারের টাকাতেই তো কেনা। দিব্যি এতদিন তুমি খুশি মতো তার পয়সা ওড়ালে, দামি দামি কাপড় চোপড় কিনলে, 5 তারা হোটেল রেস্টুরেন্টে গিয়ে খেলে, হিল্লি দিল্লি সিঙ্গাপুর ব্যাংকক ঘুরে বেরিয়ে এলে। আর কয়েক মাসে বেকার আছে বলে তার প্রতি তোমার মন উঠে গেল? ছি ছি দিশা, আমার তো ভাবতেই লজ্জা করছে যে শুধু তোমার মেয়েকে নয়, একদিন তোমাকেও আমিই মানুষ করেছিলাম, নাকি অমানুষ তৈরি করেছিলাম কে জানে। দিশাকেও হেমাই মানুষ করেছিল। মাত্র 16 বছর বয়সে বিয়ে দিয়ে হেমার বাবা দায়মুক্ত হতে চেয়েছিলেন। বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গিয়ে সারাদিন খাটাখাটুনির পর হেমার পেট ভরে খাবার না জুটলেও অর্ধভুক্ত অবস্থায় স্বামীর পাশে শুয়ে প্রচুর আদর জুটত। হেমার মনে হতো প্রতি রাতেই লোকটি যেন তাকে নিষ্ঠুরভাবে বলাৎকার করছে। 5 বছর পরেও যখন হেমা মা হতে পারল না, তখন তার শাশুড়ি ছেলের আবার বিয়ে দেবে বলল। প্রথমে খুব ভয় পেয়েছিল হেমা। কোথায় থাকবে সে, খাবে কি? কি মনে হতে একদিন সকালে সে চুপি চুপি বেরিয়ে দেখা করেছিল তাদের স্কুলের দিদিমণি দিশার মায়ের সাথে। স্কুলে গিয়ে দিশার মায়ের সাথে দেখা করে ফিরে আসার পর স্বামী শাশুড়ি হেমাকে আর ঘরে ঢুকতে দেয়নি। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে একটুক্ষণ অপেক্ষা করার পর হেমা আবার স্কুলেই ফিরে গেল। দিশাকে মানুষ করার অজুহাতে তাদের বাড়িতে ঠাঁই পেয়েছিল হেমা।
দিশার মা সুপ্রিয়া দেবী হেমার হাতে দিশাকে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হলেন, কারণ তিনি সদা সর্বদাই স্কুল, বই আর তার ছাত্রছাত্রীদের নিয়ে ব্যস্ত থাকতেন। খাওয়া থাকার ব্যবস্থা হতে হেমাও বেঁচে গেল। গৌরবর্ণ এবং অতীব সুন্দরী ছিল বলে মা বাবা তার নাম রেখেছিল হেমা। কিন্তু এত সুন্দরী হওয়া সত্ত্বেও স্বামীর ভালোবাসা সে পায়নি। স্বামীর ভালোবাসা পাওয়া যে কত বড় ভাগ্য সে কথা হেমা বোঝে। সে গরিবের মেয়ে, কিন্তু অনেক বড়লোক বাড়ির মেয়েদেরও স্বামীর হাতে খুন হয়ে যাবার খবর হেমা কাগজে পড়েছে। অথচ দিশা সেই অমূল্য ধনটি কত সহজে পেয়ে গেছে। স্বামী কতটা ভালোবাসলে এতটুকু সঞ্চয় না করে সব টাকা তার স্ত্রীর পেছনে উড়িয়ে দিতে পারে, সে কথা কি হেমা জানে না? হেমার স্বামী কোনোদিন তাকে নিয়ে গেছে মেলায় ঘুরতে? সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিল 5 বছরে মাত্র 2 বার। বলতো বাজে খরচা করে লাভ কি? আর অশোক কি বলতো দিশাকে? তোমার খুশিতে যদি টাকা ওড়াতেই না পারলাম তবে আর চাকরি করা কেন? দিদিমণি মানে অশোকের শাশুড়ি টাকা সঞ্চয়ের কথা যখনই তাকে বলেছে তখনই হেসে কথাটা উড়িয়ে দিয়েছে অশোক। বলেছে, কেন চিন্তা করছেন মা? আপনার মেয়ে তো তার মাইনের সব টাকাই ব্যাংকে জমা করে। সে আর আমি কি আলাদা? আলাদা, আলাদা, একেবারে আলাদা। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একেবারে আলাদা আর একা। আমরা প্রত্যেকে এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধটির সেই লাইনগুলো বারবার অশোকের কানের কাছে এসে সেদিন তীব্র শব্দে হাহাকার করছিল। কিন্তু এখন আর সে কথা ভেবে লাভ কি? আগেই বোঝা উচিত ছিল। কিন্তু তখন তো সব বিবেচনা বোধ তার লুপ্ত হয়েছিল। ভালোবাসা মানুষকে বড় বিচার বুদ্ধিহীন অবিবেচক করে দেয়। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে অশোক বিশ্বাস। ভালোবাসাকে আকাশের চেয়ে উদার ভেবেছিল অশোক, কিন্তু বাস্তব বড় কঠিন। তাই ভালোবাসলে দুঃখ পেতে হয়। এক আকাশের নিচে অনেক মানুষের ঠাঁই হয়। এক পৃথিবীর কোটি কোটি অগুন্তি মানুষ আকাশ নিয়ে টানা হ্যাচড়া করে না। কিন্তু এক কম্বলের নিচে যে দুটো মানুষের জায়গার সংকুলান কিছুতেই হয় না। স্বামী স্ত্রীর মধ্যে কাড়াকাড়ি হবেই কম্বলের ভাগ নিয়ে। একথা অশোক সুনীল গঙ্গোপাধ্যায় লেখা গল্পে পড়েছে। তন্ময় হয়ে এসবই ভাবছিল অশোক। দিশা যে কখন এসে দাঁড়িয়েছে তার পেছনে খেয়াল করেনি অশোক। করলে আগেই পালাতো সেখান থেকে। দিশা এখন হুলনা ফুটিয়ে কথা বলতে পারে না। তবু দিশা যখন তাকে বলল, কবিতার লাইন মনে পড়ছে বুঝি? কবিতা টবিতা লিখে ইমপ্রেস তুমি আমাকে করেছো অশোক, হিসেবি মানুষদের করতে পারবে না। তার জন্য তোমাকে একটা উপন্যাস লিখতে হবে। ছাপার আগে প্রকাশক পাতা গুনে নেবে, সম্পাদক মশাই প্রুফ দেখবেন। তাই খামোখা এক কথা বারবার লিখে তুমি চালাকি করে পাতা ভরাবে, সেটাও চলবে না। একটা কথা দ্বিতীয়বার উল্লেখ করলে সেটি যেন অন্য অর্থ বহন করে পাঠক মনে আলোড়ন তুলতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে। চোখা চোখা সংলাপ চাই। আবার এক গাদা সংলাপ লিখে ফেলো যদি, তাহলে আধসেদ্ধ তরকারির মতো কচকচ করবে। বলিষ্ঠ আর বাস্তবসম্মত প্লটও চাই। অবশ্য তুমি বাস্তব থেকে দূরে থাকতেই পছন্দ করো। অশোক দিশার কথার কোনো উত্তর দিল না। সে জানে তার এখন দুঃসময়, তাই চুপ করে থাকাই শ্রেয়। তবে ব্যঙ্গ করে কথাটা বললেও দিশা কিন্তু প্রস্তাবটা মন্দ দেয়নি। উপন্যাস তো একটা শুরু করা যেতেই পারে। প্রথমে নিজের কথা দিয়ে শুরু করবে। গল্পের প্রথম লাইনটা লিখতে পারলেই বেশ তরতর করে আপন ছন্দে সেটা ঠিক এগিয়ে যাবে। মায়ের গায়ের হারিয়ে যাওয়া গন্ধটা পেল অশোক। ওটাই মনে হয় তার আত্মবিশ্বাস, যেটা অশোক 3 মাস ধরে খুঁজে বেরিয়েছে। আকাশ এখন কালো মেঘে ছেয়ে গেছে। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। মনের মধ্যেও বৃষ্টি পতনের শব্দ শুনতে পেল অশোক। সুনীল গঙ্গোপাধ্যায় এই নামেই একটি উপন্যাস লিখেছিলেন, বৃষ্টি পতনের শব্দ। অঝোর বৃষ্টিতে পরিত্যক্ত যে শিশুটিকে কুড়িয়ে এনে ভালোবেসে আশ্রয় দিয়েছিলেন অংশুবাবুর বন্ধু, সে শিশুটি অনেক বড় হয়ে যখন সমাজে প্রতিষ্ঠিত এবং বিবাহিত, তখন আরও সাফল্য লাভের আশায়, বিদেশে যাবার উদগ্র বাসনায় অন্তঃসত্ত্বায় স্ত্রীর গর্ভের 5 মাসের ভ্রূণটিকে সে বিনষ্ট করতে চায়।
ভালোবাসা তাহলে কি শুধুই আকাশ কুসুম স্বপ্ন? এরকম কিছু সৃষ্টি করার ক্ষমতা অশোকের নেই, যেটা পড়ার পর পাঠকরা নিঝুম হয়ে বসে থাকবে অনেকক্ষণ। কিন্তু সেই অজপাড়াগায় থাকতে যত মানুষ দেখেছে অশোক, তারা তো প্রত্যেকেই এক একটা জীবন্ত চরিত্র, একেবারে বাস্তব, তাদের সুখ দুঃখ আর চাওয়া পাওয়ার ইতিহাস। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব উপন্যাসের কতগুলো পাতা ছিল, কটা অধ্যায়, কতগুলো চরিত্র, অশোক কিছুতেই মনে করতে পারল না। এই 3 মাস সে কেবল গুমড়ে গুমড়ে মরেছে। চাকরির চেষ্টা অবশ্য করেছে কম্পিউটারের বিভিন্ন সাইট দেখে দেখে, কিন্তু কোনো লাভ তো হয়নি। হুগলি জেলার পান্ডুয়াতে বাড়ি ছিল অশোকের। বাবা চাকরি করতেন বৈদ্যবাটির একটা প্রাইমারি স্কুলে। বাবার কাছেই প্রথম হাতেখড়ি হয়েছিল অশোকের। তারপর মায়ের কাছেই বসে পড়ত, অথবা বলা যায় দুষ্টুমি করত। সেই ছোটবেলায় বই নিয়ে বসে পড়তে অশোকের মোটেই ভালো লাগতো না। মা কত ওপরে নাড়ুর কৌটো লুকিয়ে রেখেছে, সেটাকেই খুঁজে পেতে তাকে চুরি করে খেতে হবে। দুপুরে মা ঘুমোলেই মায়ের পাশ থেকে চুপিসারে উঠে যায় অশোক। আমসত্ত্ব আর আচার চুরি করে খেতে হবে দাসেদের বাড়ির ছাদে উঠে। সঙ্গী অবশ্যই দাস বাড়ির লালটু। লালটু ঠাকুমা যখন আচার তৈরি করে উঠোনে রোদে অথবা ছাদে দিত, তখন ভন্যি দুপুরে খিড়কির দরজা খুলে দিয়ে সেই অপকর্মে তাদের সাথী করত লালটু নিজেই। সাধে কি বলে, পাপের সঙ্গী থাকবেই, নইলে আর মজা কি। মাঝে তাকে কত ভয় দেখাতেন। রাতের বেলার মতো ভর দুপুরেও নাকি ভূতেদের আনাগোনা হয়। সেই ছড়ার গানখানা তো আর এমনি এমনি সৃষ্টি হয়নি। ঠিক দুপুরবেলা ঘুরঘুরটি, ভূতে মারে ঢিল। খেদি বলেছিল, যত সব আজগুবি কথা, ভূতকে কি কোনোদিন কেউ চোখে দেখেছে নাকি? আর যদি সে ঢিল মারেও আমাকে কখনো, আমিও তাকে ইট ছুঁড়ে মারব। খেদির কথা শুনে লালটুর মা বলেছিল, কি দোষী মেয়ে রে বাবা, ভূতকে কি তুই দেখতে পাবি যে মারবি তাকে? আমার তো মনে হয় তুই যখন ছোটবেলায় ভাত খাবি না বলে বায়না জুড়ে ঘুমিয়ে পড়েছিলি, তখনই ভূত এসে তোর নাকে ঘুষি মেরেছিল, সেজন্যই তোর নাকটা এমন চ্যাপটা হয়ে গেছে। নাকে হাত দিয়ে খেদি বলেছিল, ভূতটা নিশ্চয়ই খুব ভালো ছিল গো কাকিমা, খুব দয়ালু। নাক বেশি লম্বা না হওয়াই তো ভালো। দেখো না নিরঞ্জন জেঠুকে, জেঠুর নাকটা লম্বা বলেই তো সকলের ব্যাপারে নাক গলায়। নিরঞ্জন জেঠুর স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না। গাছের ডালে উঠে নানা ফাঁক ফোকর দিয়ে লোকের ঘরে শৌচাগারে নিরঞ্জন জেঠু উকি মারত। জীবনের শেষ কালটাও তার মোটে ভালো কাটেনি। জীবনের অস্তগামী সূর্য যত পশ্চিম দিগন্তে হেলে পড়ছিল, ততই তার স্বভাব মন্দ হচ্ছিল। অথচ সব কিছু জেনে বুঝে কেমন নীরব থাকতেন জেঠিমা। নিরঞ্জন চৌধুরীর কোনো ছেলেপুলে ছিল না। দোষ যে কার, ডাক্তার দেখিয়ে সেসব পরীক্ষা করানোর কথা স্বাভাবিক কারণে জেঠুর মনে আসেনি। ওসব পরীক্ষা করলে নাকি মেয়ে মানুষ বারমুখ হয়ে যায়, জেঠু তাই ভাবতেন। পুরুষ মানুষের আবার কোনো দোষ থাকে নাকি? বাচ্চা হয় না তো মেয়ে মানুষদের শরীরের খুঁত থেকেই। এমন একটা মেয়ে মানুষ ঘরে আনলাম আমি যে একটা বাচ্চা অবধি পারতে পারলো না। একটা গরু পুষলে যে বাছুর দেয়, হাঁস মুরগি পুষলে তারা ডিম দেয়, আর এ হলো একেবারে নিষ্ফলা বৃক্ষ। চা খেতে খেতে অশোকের বাবাকে কথাটা বলেছিলেন জেঠু। অশোকের বাবা বসেছিলেন মুখ নিচু করে, পর্দার আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করছিল অশোক। বাবার মুখ দেখে অশোক বুঝেছিল বাবা তার কথাটা মন থেকে মেনে নিতে পারছেন না, তবু প্রতিবাদ করতেও পারছেন না। বয়স সন্ধিকালে পৌঁছে লুকিয়ে চুরিয়ে নাটক নোভেল পড়ে অশোকও কিছু কিছু জানে, কিন্তু জানলেও যে সব সময় প্রতিবাদ করতে নেই, তাতে নাকি গুরুজনদের অসম্মান করা হয়। অথচ নিরঞ্জন জেঠুকে তো বাবা মনে মনে অশ্রদ্ধাই করতেন। সেদিন জেঠুর মুখ থেকে কথাগুলো শোনার পর অশোকের জেঠিমার প্রতি ভালোবাসার সম্মান আরও বেড়ে গিয়েছিল। আর অশোক ভাবছিল, বাবাও কি জেঠিমার প্রতি শ্রদ্ধাবশত চুপচাপ মেনে নিলেন অত বড় মিথ্যেটা? জেঠুকে অপমান করলে যে প্রকারান্তরে জেঠিমাকে অপমান করা হয়, বীজগণিতের চেয়েও কঠিন সেই সূত্র তো জেঠিমার কাছ থেকেই শেখা। নিরঞ্জন জেঠুর মস্ত আম বাগান ছিল, ঝড় উঠলে সেখানে আম কুড়াতে যাবার ধুম পড়ত। খেদি, পটলা, লালটু, বুবলু আরও অনেকের সাথে মিলে অশোক ছুটে গিয়ে ঢুকত সেই বাগানে। সেখানেই ঘটনাটা দেখে ফেলেছিল ওরা।
যদিও মানেটা তখন পুরোপুরি বোঝেনি। কলকাতা থেকে সুখেন্দু কাকু এসেছিল বন্ধুদের নিয়ে গ্রাম দেখাতে। সুখেন্দু কাকু তখন সবে ডাক্তারি পাশ করেছে। সুখেন্দু কাকু ছিল নিরঞ্জন কাকুর ছোট কাকার ছেলে। নিরঞ্জন কাকুর ছোট কাকা কলকাতায় চাকরি করতেন। 10 বছরে একবার তারা আসতো। সুখেন্দু কাকু একাই এসেছিল বাগানে। তার 2 বন্ধু তখন ভাত ঘুম দিচ্ছে। গত রাতে যা গরম পড়েছিল তারা হয়তো ঘুমাতেই পারেনি। রাতে তো আবার কারেন্টও চলে গিয়েছিল, তাই আজ একটু ঠান্ডা বাতাস দিতে তারা হয়তো 2 চোখের পাতা এক করেছিল। কিন্তু সুখেন্দু কাকু ঘুমায়নি, বাগানে এসে দাঁড়িয়েছিল। জেঠিমা তাকে ডাকতে এসেছিল। কি করছো কি ঠাকুরপো? ঝড়ের সময় যে বাইরে বেরোতে নেই তা কি তুমি জানো না? ওদিকের ওই টিনের চালাটা অনেকদিন ধরে নড়বড় করছে, উড়ে এসে যদি মাথায় পড়ে, অথবা অথবা কি বৌরানী, যদি আমার গলাটা কাটা পড়ে? কি যে বলো, মুখে যে কিছুই আটকায় না দেখছি। জেঠিমা ধমকে উঠেছিল। কৌতুকপূর্ণ হাসি হেসে সুখেন্দু কাকু বলল, মরে তো আমি আছি গো বৌদি, তোমাকে দেখে আমার মনে ঝড় তো আগেই উঠেছে। ঝোড়ো হাওয়ায় জেঠিমার চুল উড়ছিল, আঁচলটাও হঠাৎ খসে পড়েছিল মাটিতে। সেদিকে তাকিয়ে খপ করে জেঠিমার হাত ধরে সুখেন্দু কাকু বলেছিল, ওই টিনের চালার পরিত্যক্ত ঘরেই চলো বৌরানী, খাট পালঙ্কে তো অনেক মিলন মেলা করেছ, আজ না হয় ওই ঘরের মেঝেতেই তোমাকে তুমুল ভালোবাসবো আমি। এত সুন্দর উর্বর জমিতে বীজ ফেলতে কার না ইচ্ছে করে বলো তো? বর্দা যে এত অপবাদ দেয় তোমার নামে, কেন সেসব সহ্য করবে তুমি? চলো তো আজই এর একটা হেস্তনেস্ত করে ফেলি। জেঠিমা নিজেকে এক ঝটকায় সরিয়ে নিয়ে বলেছিল, ছি, এই নাকি তুমি লেখাপড়া শিখে মানুষ হয়েছ? তুমি যদি আমার শ্বশুর বাড়ির আত্মীয় না হতে তো আজই আমি তোমাকে মাটিতে পুঁতে ফেলতাম। আর একটা কথা শুনে রাখো ঠাকুরপো, মেয়ে মানুষকে প্রলোভন দেখানোর লোকের অভাব এই পাড়াগাঁয়েও কিছু কম নেই। তাই ইচ্ছে করলে অনেক আগেই আবেগের বশে আমি সেসব ঘটিয়ে ফেলতে পারতাম, কিন্তু সেটা করিনি কেন জানো? নিজের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য। সেটা করলে যে তোমার বর্দাকে ঠকানো হবে, আর তার কষ্ট যে নিজেকে বঞ্চিত করার চেয়েও আরো অনেক বেশি। যদি কখনো কাউকে তুমি সত্যি ভালোবাসো, শুধু সেই দিনই তুমি সেটা বুঝবে, তার আগে নয়। বলেই চোখে আঁচল চাপা দিয়ে দৌড়ে চলে গেছিল জেঠিমা। আর সুখেন্দু কাকু তেমনি দাঁড়িয়েছিল সেই বাগানে। সুখেন্দু কাকুর কথার মানে না বুঝলেও তিনি যে মারাত্মক অন্যায় কিছু বলেছেন, যেটা শুনে জেঠিমার আত্মসম্মানে আঘাত লেগেছে, এই কথাটা অশোক আর তার বন্ধুরা বুঝেছিল। খেদি গম্ভীরভাবে বলেছিল, এই শোন, এখানে যা এখন দেখলি বা শুনলি তা যেন ভুলেও কাউকে বলবি না। সুখেন্দু কাকু অন্যায় করলেও সবাই হয়তো জেঠিমারই দোষ ধরবে। সব কিছুতে লোকে মেয়েদের দোষটাই দেখতে পায় কি না? দেখিস না, আমরা সবাই মিলে আম, পেয়ারা, আচার চুরি করে খাই, অথচ সব থেকে বেশি বকাই খেদিকেই খেতে হয়। বেলা গড়িয়ে অশোক তখন কলেজ ছাত্র। পড়ার চাপে নিঃশ্বাস ফেলার সময় নেই। তার ওপর তার বই পড়ার নেশা তৈরি হয়েছে স্কুলে পড়ার সময় থেকেই। বাবা বাধা দেননি। অশোকের বাবা বলতেন, বই পড়া খুব ভালো একটা অভ্যেস, আর সেটা গল্পের বই হলেও লাভ ছাড়া ক্ষতি নেই। এমনই এক নিঝুম রবিবারের দুপুরে রুদ্ধশ্বাসে ঝিন্দের বন্দি পড়ছিল অশোক। তখনই একটা হই হট্টগোল কানে আসতেই অশোক বই ফেলে উঠে এসেছিল। সারাদিন খাটাখাটুনির পর জেঠুর বাড়ির দাওয়ায় শুয়ে সেদিন তাদের 16 বছরের কাজের মেয়ে রেখা ঘুমিয়ে পড়েছিল। জেঠুর হাঁটু তখন প্রায় অকেজো। পেছন ঘষে ঘষে তাও কোনোভাবে উঠে এসেছিল জেঠু। শিরা বের করা মুঠির মধ্যে চেপে ধরতে চেয়েছিল রেখার প্রস্ফুটিত যৌবন। মেয়েটি ঘুম থেকে উঠে চেঁচিয়ে পাড়া মাথায় করেছিল। সবাই সেদিন মজা দেখতে সমবেত হয়েছিল চৌধুরীদের বাড়ির উঠোনে। দিশার অফিস আজ ছুটি। শনি রবিবার অফিস ছুটি থাকে দিশার। কিন্তু অফিসের কাজ ছাড়াও দিশার আরও অনেক কাজ থাকে। সেই কাজেই সে বেরিয়েছে। দিশা মনে করে প্রতিটা মানুষের উচিত সমাজের দুস্থ মানুষদের জন্য কিছু করা, বিশেষ করে শিশুদের জন্য। দিশা বলে, আমরা যারা ভালো আছি, সুখে আছি, ঠিকঠাক এডুকেশন পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছি, তাদের উচিত সাধ্যমতো অন্তত কিছু মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। যারা সেটা করে না তারা মহাপাপী।
সব সময় শুধুমাত্র নিজের আর নিজের সংসারের কাছের মানুষগুলোর সুখ সুবিধের কথা না ভেবে একটু ভালোবাসা বাইরের মানুষগুলোর জন্য বাঁচিয়ে রাখা উচিত। এটাও আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। দিশার সঙ্গে তার ছেলেবেলার আরও কয়েকজন বন্ধু বান্ধব আছে। সবাই মিলে তারা একটি স্বেচ্ছাসেবী সংস্থা খুলেছে। অফিস থাকলেও প্রায় প্রতিদিন সন্ধ্যায় সেখানে কিছুটা সময় কাটিয়ে আসে দিশা। শিশুদের বই, পুস্তক, জামাকাপড়, খেলনা বিতরণ করা থেকে শুরু করে কোনো বাড়িতে তাদের বৃদ্ধ পিতামাতা হেনস্থা হচ্ছেন কিনা, বাড়ির বউয়ের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে কিনা, সবটাই খেয়াল রাখে দিশা। মেয়ের জন্মদিনে পথ শিশুদের কেক বিতরণ করে দিশা। এখন তার কর্মকাণ্ডে আরও একটি নতুন প্রকল্প সংযোজিত হয়েছে। নাবালিকা এবং মহিলাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করছে দিশা এবং তার সংস্থার অন্যান্য কর্মীরা। ফেসবুকে এই সব কিছুর ভিডিও করে দিশা তার পেজে পোস্ট করে। এমনকি অশোকের ফেসবুক পেজেও সেসব পোস্ট করে। অশোক ফেসবুক খোলে না অনেক দিন। এখানে সব কিছুই অশোকের ভীষণ মেকি আর যান্ত্রিক মনে হয়। একদিন তো দিশাকে টিভিতেও দেখিয়েছিল। সেদিন দিশা একটি চমৎকার কাজ করেছিল। রাস্তায় বৃষ্টিতে বসে ভিজছিল এক শীর্ণকায় বৃদ্ধা, কিন্তু তার তো সেরকম অবস্থা হবার কথা ছিল না। কি নেই বৃদ্ধার? 3 তলা বাড়ি, 2 ছেলে, 1 মেয়ে। মেয়ে থাকে বিদেশে তার স্বামীর সাথে। সেখানে তার মেয়ে নাকি কোনো এক কলেজের প্রফেসর। 2 ছেলেও ভালো চাকরি বাকরি করে। প্রায় 2 দিন অভুক্ত থাকার দরুন কথা বলতে পারছিল না বৃদ্ধা। বৃদ্ধার কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনে টিভির সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে পুনরাবৃত্তি করছিল দিশা। সংসারে শান্তি রক্ষার অজুহাতে নিজের বাড়িটি বৌমার নামে লিখে দেবার পর সেই বাড়িটি সংস্কারের জন্য ছেলেরা তাকে রেখে এসেছিল বৃদ্ধাশ্রমে। সংস্কারের পর নতুন বাড়িতে তারা মাকে নিয়েও এসেছিল সে বৃদ্ধাশ্রম থেকে। কিন্তু মাকে বাড়িতে আনার পর বৃদ্ধাকে সেখানে বড়ই বেমানান লাগছে বলে বৌমার বাপের বাড়ির লোকেরা যখন মতামত প্রকাশ করেছে, সেক্ষেত্রে বৃদ্ধাকে তো আর সেখানে রাখা যায় না। পুজোর ধূপ ধুনুর ঝাপসা বাতাসে শঙ্খধ্বনির শব্দ আর পুরোহিত মহাশয়ের মন্ত্রোচ্চারণের মধ্যেও কিভাবে যেন সে মৃদু গুঞ্জনের শব্দগুলো শুনতে পেয়েছিল বৃদ্ধা। তখনই এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে তিনি সকলের অলক্ষ্যে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। আলোয় ফেরা নামের সেই সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের দিশাই এক প্রকার মধ্যমণি। কারণ দিশার মা স্কুলের হেড মিস্ট্রেস ছিলেন। মূলত তার উৎসাহেই স্কুলের বিভিন্ন সফল ও প্রতিষ্ঠিত ছাত্রীদের নিয়ে এই কল্যাণমূলক উদ্যোগ। দিশার বাপের বাড়ির পাড়ায় ছেলে বৌমা বেড়াতে যাবার আগে বৃদ্ধ বাবাকে তালাবন্দি করে রেখেছিল। তারা বেড়াতে গিয়েছিল 2 দিনের জন্য। কাজের লোককে আসতে বারণ করে দিয়েছিল। বৃদ্ধ বাবাকে খাবার জন্য দিয়ে গিয়েছিল 1 পাউন্ড পাউরুটি। যে মানুষটা 2 দিন পর মরে যাবে তার পুষ্টির জন্য হয়তো এটুকুই যথেষ্ট বলে তার প্রিয়জনেরা বিবেচনা করেছিল। সবাই জানতো বাড়ি ফাঁকা, কিন্তু দিশার মায়ের যেন কেমন সন্দেহ হয়েছিল। ট্যাক্সিতে যখন সবাই উঠেছিল, বৃদ্ধ মানুষটিকে তো তিনি দেখেননি উঠতে। কথাটা মনে হতেই তিনি বাড়িটির দিকে লক্ষ্য রাখেন। খিড়কির দরজায় কান পেতে গোঙানির শব্দ শুনতে পান এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। অচৈতন্য অবস্থায় পুলিশ সে বৃদ্ধকে উদ্ধার করে। এটির পুরো ক্রেডিট অবশ্যই দিশার মায়ের। বাবা মা বয়স্ক হলেই এত বাড়তি আর অবাঞ্ছিত হয়ে যায় যে তাকে তার নিজের বাড়িতে তালা বন্ধ করে রেখে চলে যেতে হবে। প্রায়ই কথাটা বলেন দিশার মা। কথাটা শুনে কেমন যেন অস্থির হয়ে উঠেছিল অশোক। বলেছিল, মামুনি, অনেক দিন হলো আমার মায়ের কোনো খোঁজ খবর নেওয়া হয় না। অশোক কথাটা বলার পরই সুপ্রিয়া দেবী ভেতর ভেতর ফুঁসছিলেন। সেটা তার গালে লাল হয়ে ওঠা দেখে টের পেয়েছিল অশোক, আর তাতেই সে ভয়ে কুঁকড়ে গিয়েছিল। গলা নামিয়ে ঠান্ডা বরফের মতো স্বরে সুপ্রিয়া দেবী বলেছিলেন, দিশা তো খোঁজ নেয় তোমার মায়ের, ফোন তো প্রায়ই করে, কিন্তু তিনি তো ফোন তোলার সময়ই পান না। তোমার মা যদি সব সময় বাথরুমে ঢুকে বসে থাকেন অথবা পাড়া প্রতিবেশী আর বাপের বাড়ির লোকেদের নিয়ে মত্ত থাকেন, তার জন্য তো আমার মেয়ে দায়ী হতে পারে না। এক্ষেত্রে তোমারই বা কী করার আছে? তুমি যদি কচি ছেলের মতো এইভাবে সবসময় মাকে নিয়ে দুশ্চিন্তা করো, তাহলে কর্মজীবনে উন্নতি করবে কি করে? আমরা তো আর তাকে তালা দিয়ে রাখিনি। তিনি নিজের বাড়িতে স্বাধীনভাবে আছেন। তোমার বাবার পেনশনের টাকায় মহাসুখে আছেন।
তারও কি উচিত নয় বাগানের আম, কাঁঠাল, টাটকা শাক সবজি ছেলের জন্য, ছোট নাতনিটার জন্য পাঠিয়ে দেওয়া? তোমাদের গ্রামের লোকজন কি কাজকর্মে কখনো কলকাতায় আসেন না? আমার মেয়েটার কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু ছেলে আর নাতনির জন্য কি তার প্রাণ কাঁদে না? অশোক বিড়বিড় করে বলেছিল, বাগান বিক্রি করে সে টাকাতেই বাবার চিকিৎসা করা হয়েছিল। এরপর শ্রাদ্ধের খরচও তো ছিল। তখন নিউ টাউনে এই ফ্ল্যাটটা কেনা হয়েছিল। আমিও তাই মাকে কিছু দিতে পারিনি। মা বলেছিল, বাগান আর কিছু জমি বিক্রি করলেই সব ধার শোধ হয়ে যাবে। দিশা আপনাকে বলেনি মামুনি? সুপ্রিয়া দেবী ভুরু কুঁচকে বললেন, বলেছিল, অনেকদিন আগের কথা তো, তাই একটু ভুল হয়ে গেছে। কিন্তু তার আগে তুমি আমায় একটা কথা বলো তো, এত ঘটা করে তার শ্রাদ্ধ অথবা মৃত্যুবার্ষিকী পালন করার দরকারটাই বা কি? যে মানুষটা এক্সিস্টই করছে না তাকে নিয়ে এত মাতামাতি করে খরচ করাটা কি বাড়াবাড়ি নয়? মাথা নিচু করে বসেছিল অশোক, আর বসে বসে ভাবছিল বাবার কথাগুলো। বিয়ের পর অষ্টমঙ্গলা উপলক্ষে যখন সুটকেস গুছিয়ে সে আর দিশা বেরিয়ে এসেছিল, বাবা তখন একটি পুরনো হাতল ভাঙা চেয়ারে বসে চা খাচ্ছিলেন। মা বলেছিলেন, চা তো হয়ে গেছে বৌমা, বিস্কুট চা দিচ্ছি, ওটা খেয়ে যাও। দিশা তখন তার শরীরে দামি পারফিউম স্প্রে করছিল। বলল, আমি দামি চা পাতা ছাড়া খেতে পারি না মা। এই কদিন কষ্টে সৃষ্টে চালিয়ে নিয়েছি, আপনাদের ওই চায়ের গন্ধটাই আমার সহ্য হয় না, হরেবল। তবে আজ আর খাবো না, একেবারে ও বাড়ি গিয়েই চা খাবো। অশোকের বাবা তখন বলেছিলেন, আমি সে কথা তোমার মুখ দেখেই বুঝেছি মা, খোলসা করে বলার কোনো দরকারই ছিল না। আমাদের সঙ্গে থাকলে তোমার সোনার অঙ্গে কালি পড়ে যাবে, সে কথা ভেবেও তুমি যথেষ্ট পীড়িত হচ্ছ, সে কি আমি বুঝতে পারছি না? আমাদের চা, পুকুরে ছোট চারা মাছ, সব কিছুতেই বড্ড কদর্য গন্ধ পাচ্ছ তুমি। দিশার চোখ দিয়ে জল গড়িয়ে এসেছিল বাবার কথা শুনে। চোখে দামি ইম্পোর্টেড কাজল দিয়েছিল বলে হয়তো তেমন ঘেটে যায়নি। কাঁদতে কাঁদতে দিশা বলেছিল, বাবা, আপনি যদি এভাবে আমার সাথে কথা বলেন তাহলে আমরা একসাথে বাস করব কি করে? মা তখন হাত নেড়ে ইশারা করে বাবাকে চুপ করতে বলেছিলেন, কিন্তু বাবা মায়ের কথা শোনেননি। মৃদু হেসে বলেছিলেন, মাথায় করে রাখলেও তুমি আমাদের সঙ্গে বেশি দিন থাকতে পারতে না মা। আজ আমার এই কথাগুলোর জন্য সেই বিদায়ের ঘণ্টা হয়তো আর কিছুটা এগিয়ে এলো। বলেই অশোককে উদ্দেশ্য করে তিনি বললেন, আমরা মরে গেলেও তোমাকে এখানে আসতে হবে না বাবা। তুমি বরং এবার থেকে ঘটা করে প্রতি বছর শাশুড়ি জন্মদিন পালন করো। ডিসগাস্টিং! যত শীঘ্র সম্ভব তোমার বাবাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাও অশোক। বলতে বলতে বেরিয়ে এসেছিল দিশা। কথাগুলো বলার সময় বাবার শ্বাসনালীতে চা ঢুকে গিয়েছিল। বাবা বিষম খেয়েছিলেন, কাশছিলেন। মা বাবার পিঠ থাবড়ে মাথায় ফু দিতে দিতে বললেন, কি যে করো না তুমি, হাজারবার বলেছি খাওয়ার সময় এত কথা তুমি বলো না, তা আমার কথা শুনলে তো? বলেই অশোককে তিনি তাগাদা দিলেন, তুই আবার হা করে দাঁড়িয়ে রইলি কেন? যা দেখ বৌমা কোথায় গেল। বাধ্য পশুটির মতো সুটকেস হাতে বউকে অনুসরণ করেছিল অশোক। অতীতকে ভুলে ভবিষ্যতের সুখ আর ভালোবাসাকে আঁকড়ে ধরতে চেয়েছিল। অশোকের হঠাৎ মনে হলো, ভালোবাসাকে এভাবে কুক্ষিগত করা যায় না, মুক্তি দিতে হয়। আধুনিক ভাষায় যাকে বলা হয় স্পেস, কারণ সেখানেই ভালোবাসার সার্থকতা। মাও হয়তো সেজন্যই সেদিন তাকে বলেছিল, গ্রাম ছেড়ে, পুরনো বন্ধুদের ছেড়ে, অভিমানী বাবাকে ছেড়ে দিশার সাথে নতুন জীবন শুরু করতে। কিন্তু দিশার কাছেও যে অশোক আজ বড্ড পুরনো হয়ে গেছে। কি করবে এখন অশোক? জীবন থেকে ছুটি নেবে, যেমন নিয়েছিলেন জেঠিমা। সেদিন নিরঞ্জন জেঠুকে নিয়ে যখন সবাই মুখ টিপে হাসছিল, জেঠিমা কখন যে সেই অকুস্থল থেকে চলে গিয়েছিলেন সেদিকে কারও কোনো লক্ষ্যই ছিল না। সবাই তখন বারবার রেখার কাছে শুনতে চাইছিল নিরঞ্জন জেঠু তার সাথে ঠিক কী করেছিল। একবার বলা শেষ হতেই আর একজন এসে সেই একই কথা জানতে চাইছিল, এই রেখা, বল না রে, বুড়ো কি করেছে তোর সাথে? কখন বুঝলি তুই ব্যাপারখানা? তোর পেছন দিক থেকে এসে খপ করে ধরেছিল নাকি তোর সামনে থেকেই? প্রশ্নকর্তা থেকে শুরু করে সমবেত সকলেই খ্যাক খ্যাক করে হেসে উঠেছিল। রেখা সেসব লক্ষ্য করেনি, কারণ সে তখন সকলের কাছে যে সহানুভূতি আর ভালোবাসা প্রত্যাশা করেছিল তা যে কতটা দুর্মূল্য, নাবালিকা স্বল্প বুদ্ধির রেখা সেটা বুঝতে পারেনি। খেদির কাকা বলল,
শরীর বসে গেলে কি হবে, নিরঞ্জনদার মনের রস কিন্তু একটুও কমেনি। কি বলো ভায়া, নাতনির বয়সী একটা মেয়ে, তার দিকেও নজর। রেখার মাকে জেগে খবর দিয়েছিল জানি না, পরিমরি করে সে সেখানে হাজির হতেই আলোচনা সভা হঠাৎই থেমে গিয়েছিল। মেয়ের কান মুলে দিয়ে রেখার মা বলল, অসভ্য মেয়ে, বাড়ি চলে আসতে পারছুনি না? ওরে হাদা মেয়ে, এদেরও কি রসের কোনো অভাব আছে নাকি, যে যখন শুনতে চাইছে উনিও সাতখান করে তার ব্যাখ্যান করতে বসলেন? চল হতভাগী মেয়ে, আজ 1 মাসের মধ্যে আমি যদি তোর বিয়ে না দিয়েছি তাহলে আমার নামও হরিমতি নয়। পরাশর কাকা বলল, তোমার মেয়ে চেঁচামেচি করলো বলেই আমরা এসেছি হরিমতি, নইলে আমাদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? এই চল তোরে, চল এখান থেকে, যাদের ব্যাপার তাদেরকে বুঝে নিতে দে। হরিমতি বলল, এসেছেনই যখন বাবুরা, তখন একটু দাঁড়িয়ে যান। রেখা এই মাসে 16 দিন কাজ করেছে, সেই টাকাটা মা জননীর কাছ থেকে নিয়েই একেবারে এখান থেকে আমরা মা মেয়ে বিদায় হব। বলি, ও কাকিমা, কোথায় গেলে গো? রেখার মায়ের হাতে মাইনেটা মিটিয়ে দাও। বৌদি, দিদি, কাকিমা, জেঠিমা বলে অনেকেই ডাকতে লাগলো, কিন্তু সেই নির্বিবাদী মানুষটা কারো ডাকেই সাড়া দিল না। শেষমেশ শৌচাগারের দরজা ভেঙে জেঠিমার নিথর দেহটা বের করা হয়েছিল। গলায় দড়ি দিয়েছিল জেঠিমা। জেঠিমা নিরঞ্জন জেঠুকে এতখানি ভালোবাসতেন যে শেষ বয়সে স্বামীর এই অপমান তিনি আর সহ্য করতে পারেননি। জেঠুও সেদিন রাতেই চলে গিয়েছিলেন সবকটা ঘুমের বড়ি একসঙ্গে খেয়ে। জেঠু হয়তো বুঝেছিলেন তার বেয়াদবি ওই মানুষটা ছাড়া আর কেউ সহ্য করবে না, তাই জেঠিমা শেষ নিঃশ্বাস ফেলার সাথে সাথে তিনিও জেঠিমার পিছু নিয়েছিলেন, ভালোবেসে না হলেও হয়তো নিতান্ত প্রয়োজনের তাগিদেই। অশোক বুঝতে পারছিল এই সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে, কিন্তু তার মা তো এখনো বেঁচে আছে। তাহলে মরে যাবার মতো সিদ্ধান্ত কেন নেবে অশোক? সুখ-নীড়ের সুখ ছেড়ে বেরিয়ে আসা কি এতই সহজ? কিন্তু অশোক যদি মরে যায় তাতেই বা কার কি আসবে যাবে মা ছাড়া? কিন্তু দাও ফিরে সে অরণ্য, লও এ নগর বলে যত সহজে কবিতায় আদিক্ষেতা করা যায়, বাস্তব জীবনে সেই অভিজ্ঞতা ততটা সুখকর হয় কি? হেমা এসে অশোককে বলল, চা খাবে? তুমি খেলে আমিও খাবো, সঙ্গে একটা পাঁপড় ভাজা। অশোক বলল, মশলা দামি পাঁপড় সেকে খেলে টেস্ট পাওয়া যায়, কিন্তু জানো হেমা মাসি, আমার এখন কি খেতে ইচ্ছে করছে? তেল চুপচুপে পাঁপড় ভাজা আর তার সঙ্গে কড়া করে 1 কাপ চা। ওই গ্রিন টি ফি খেলে আমার মাথা এখন ছাড়বে না, কারণ তারপরে আমার একটা কাজ করার আছে। হেমা বলল, কি কাজ? চাকরির জন্য দরখাস্ত লিখবে বুঝি? অশোক বলল, লিখব তো বটেই, তবে দরখাস্ত নয়, একটা উপন্যাস, আমার সব চেনা লোকেদের নিয়ে। হয়তো অনেকেই তাদের চেনে, আশেপাশে রোজ দেখে, কিন্তু সেই চেনা মুখের আড়ালে যে অচেনা মানুষটা আত্মগোপন করে থাকে, সেই সব অজানা কথাই আমি লিখব। হেমা বলল, সত্যি লিখবে? তোমার মায়ের কথা, গ্রামের বন্ধু বান্ধবদের কথাও থাকবে তাতে? অশোক বলল, অবশ্যই থাকবে, তারা প্রত্যেকেই যে আমার স্মৃতিসুধায় ভরাট হয়ে আছে। হেমা চিন্তিত মুখে বলল, কিন্তু তাদের ছেড়ে যে তুমি মাঝপথেই চলে এসেছো, তাহলে লিখবে কি করে? সত্যি দিয়ে শুরু করার পর যদি মিথ্যে দিয়ে সাজিয়ে লেখো, তাহলে সেই গল্প কি জীবন্ত হয়ে উঠবে? অশোক বলল, সেই জন্যই তো ভাবছিলাম ফিরে যাব আবার আমার গ্রামে, ওদের সব কথা শেষ পর্যন্ত জেনে তারপর লিখতে শুরু করব। আজ এখনই যদি বেরিয়ে পড়ি কেমন হয় বলো তো? এখনই? কিন্তু দিশা যে এখন বাড়ি নেই। দেখো হেমা মাসি, আমি এখন তোমাকে কিছু না জানিয়েও দিব্যি বেরিয়ে পড়তে পারতাম, কিন্তু সেটা অনেক বেশি নাটকীয় হয়ে যেত। আবার দিশাকে জানিয়ে যদি বেরোতে চাই, তাহলে হয়তো বেরোনোই হবে না। আর আমি তো নিরুদ্দিষ্ট হয়ে যাচ্ছি না হেমা মাসি, নিজের মায়ের কাছেই তো যাচ্ছি। কিন্তু সেখানে গিয়ে কি তুমি তোমার বুড়ি মায়ের ঘাড়ে বসে খাবে? একদমই না। শ্রীরামপুরে গঙ্গার ধারে যে কলেজে আমি পড়েছি, তার ধারে কাছেই একটা পাউরুটি ঘুগনির দোকান দেব। আরে বাবা, চিন্তা করো না, রান্নাবান্না আমিও কিছু কিছু জানি। আর ভালোবেসে যে কাজ করবে তা কখনোই পাতে দেবার অনুপযুক্ত হয় না। স্বাদ ভালো হলে দোকানে খরিদ্দারের অভাব হবে না। আজ দুপুরে খাবার সময় দিশা তোমাকে অপমান করলো বলে
সংসারটা ভেঙে দিয়ে চলে যাবে বাবা? এমা, এভাবে ভাবছো কেন? আমি তো আছি, শুধু একটু দূরে চলে যাচ্ছি, ঠিক যেমন বিয়ের পর মায়ের কাছ থেকে দূরে চলে এসেছিলাম। হেমা বুঝতে পারছিল এখানে থাকলে হয়তো তিক্ততা বাড়বে বই কমবে না। তার চেয়ে অশোক যা করবে বলে মনস্থির করেছে সেটাই করুক। অল্প কিছু জামাকাপড় একটা ব্যাগের মধ্যে ভরে অশোক বেরিয়ে এলো বাড়ি থেকে। দামি স্মার্টফোন রেখে এলো সেই আকাশ সমান উঁচু দামি ফ্ল্যাটের সুসজ্জিত বেডরুমের ভেতরেই। পাউরুটি ঘুগনি দিয়ে যখন তার যাত্রা শুরু করবে তখন একটা ছোট মুঠোফোনই যথেষ্ট। কাল পরশু সেটা কিনে নেবে। ভাগ্যিস কি মনে হতে গতকালই ব্যাংক থেকে 10,000 টাকা তুলে রেখেছিল। আজ রথযাত্রা। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা আজ তাদের মাসির বাড়ি যায়। আর আজ সে যাচ্ছে তার গর্ভধারিণী মায়ের কাছে। মা নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবে তাকে দেখে। ভাবতে ভাবতে অশোক একটা ট্যাক্সি ধরে স্টেশনে এলো। তারপর ট্রেনে চেপে সোজা এসে নামলো পান্ডুয়া স্টেশনে। দরজায় কড়া নাড়তেই মা বেরিয়ে এসে বললেন, এ কি রে, তুই হঠাৎ? মা উকি ঝুঁকি দিয়ে বললেন, তুই একা এসেছিস? হ্যাঁ মা, একাই এসেছি। অশোক বলল, একটা বড় কাজের পরিকল্পনা নিয়ে এসেছি। আগে তো আমাকে ঘরে ঢুকতে দাও, হাত মুখ ধুয়ে জল টল খাই, নাড়ু থাকলে গোটা কতক মুড়ির সাথে দিও, বড্ড খিদে পেয়েছে। অশোকের মায়ের কেমন যেন মনে হচ্ছিল কোথায় একটা সুর কেটে গেছে। দ্বিধা জড়ানো কণ্ঠে বললেন, আয় বাবা আয়। আসার সময় গোটা কতক ফুলুরি স্টেশন থেকে কিনে এনেছে অশোক। বলল, তোমার হাতে সেই ফুলুরির ঝাল আর গরম ভাত ব্যাস, এইটুকু হলেই আমার চলে যাবে মা। ছেলেকে আজ কতদিন পরে নিজের হাতে ভাত বেড়ে খেতে দেবে অশোকের মা স্নিগ্ধা দেবী। আনন্দে চোখে তার জল আসছিল, কিন্তু তাও যেন তার মনের ভেতরকার শঙ্কাটা কিছুতেই যাচ্ছে না। ভাত খেতে খেতে অশোক বলল, আহ, কতদিন পর সেই ভাতের গন্ধটা পাচ্ছি। সেই যে ছোটবেলায় বইতে পড়েছিলাম, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। সরু চালের ভাতে একটা অহংকার মেশানো থাকে, জানো মা, হজম করতে খুব কষ্ট হয়। একটু খেলেই শরীরটা কেমন যেন আইঢাই করে ওঠে। আঁচল দিয়ে চোখ মোছেন স্নিগ্ধা দেবী। খুব খিদে পেয়েছে বাবা, আর 2 হাতা ভাত দেব তোকে? তা হ্যাঁ রে বাবা, তুই যে এখানে এসেছিস বৌমাকে সে কথা জানিয়ে এসেছিস তো? আমি তার হেমা মাসিকে জানিয়ে এসেছি মা, আমার চাকরি বাকরি নেই। যে কোম্পানিতে আমি চাকরি করতাম তাদের লক্ষ্য পূরণে আমি ব্যর্থ হয়েছি। কিন্তু আজ দুপুরে তোমার বৌমাই আমার সামনে অন্য একটা লক্ষ্য, অন্য একটা স্বপ্ন পূরণের দায়িত্ব দিয়েছে মা। আমাকে সেইটা পূরণ করার চেষ্টা তো অন্তত করতে হবে। একটা মস্ত উপন্যাস আমায় লিখতে হবে, যার পাতা গুনে পাঠকরা শেষ করতে পারবে না, আর পড়তে পড়তে কথা হারিয়ে ফেলবেন। একদম নতুন একটা ভালোবাসার গল্প লিখব আমি। স্নিগ্ধা দেবী মোহাচ্ছন্ন স্বরে বললেন, ভালোবাসার গল্প লিখবি অশোক? পারবি লিখতে? ভালোবাসা যে মানুষকে বড় অসহায় করে দেয় বাবা। চেনা চালাক আর শয়তান মানুষটাও সেখানে বোকা, আর সেজন্যই হয়তো খুব অসহায়। কার কথা বলছো মা? তোর বন্ধু পটলের কথা রে। সে তো এখন বিশাল প্রমোটার। পটলা ভালোবেসে যাকে বিয়ে করতে চেয়েছিল তার বাবা একজন উচ্চশিক্ষিত মানুষ, কলেজের প্রফেসর। প্রমোটার হয়ে পটলা পয়সা করলেও লেখাপড়া তো তেমন হয়নি, তাই মেয়ের বাবা বেঁকে বসল। পটলা এখন খারাপ মেয়েদের পাড়ায় যায়, নেশা করে যেখানে সেখানে পড়ে থাকে। পটলার সাগরেদরা তাকে বলেছিল মেয়েকে তুলে নিয়ে চলে আসবে, কিন্তু পটলা সেই প্রস্তাবে রাজি হয়নি। যাকে ভালোবেসে ঘরে আনবে ভেবেছিল তার উপর জোর খাটাতে সে রাজি ছিল না। অশোক নিঃশব্দে ভাত খেতে লাগলো। স্নিগ্ধা দেবী বললেন, তোর খেদিকে মনে আছে অশোক? অশোক মুখ তুলে তাকালো। খেদি ভালো আছে মা। কি মুখরা ছিল মেয়েটা। খেদির মায়ের মেয়েকে নিয়ে কি চিন্তাই না ছিল। এত মুখরা মেয়ে কি করে যে স্বামীর ঘর করবে কে জানে। সেই মেয়েকে দেখে চিনতে পারবি না অশোক। সুচিবাই শাশুড়ির সব আবদার মেনে নিয়ে ঘরের সব কাজ সেই একা হাতে সামলায়। ছেলেপুলে নিয়ে বাপের বাড়ি এসে পর্যন্ত 2 দিন থাকতে চায় না মেয়েটা। মাকে বলে, তোমার জামাই দোকানে গিয়ে কিনে কেটে খেয়ে নেবে মা,
কিন্তু ওই বুড়ো মানুষটার যে আমাকে ছাড়া একদিনও চলবে না। আর লালটু টিভি চালিয়ে বসে এখনো কাটিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা। ক্রিকেট আর ফুটবল খেলা দেখে? অশোক জিজ্ঞাসা করল। ও বাবা, লালটু সে তো ছেলের অযত্নের কথা ভেবে ভেবে খেলা দেখা কি নিজের সব শখ আহ্লাদি ছেড়ে দিয়েছে। বউ ছেলেকে নিয়ে তার চিন্তার শেষ নেই। বউয়ের তো সে বিয়ের পর থেকেই নানা রকম অসুখ। ডাক্তার বলল অনাথ আশ্রম থেকে একটা ছেলে নিয়ে এলে তার বউ সুস্থ হবে। ওই দুজনের সেবা করতে করতেই তো লালটু অস্থির। অশোক বলল, দত্তক নিয়েছে লালটু? কাকু কাকিমা মেনে নিলেন? ওদের তো আবার জাতের খুব অহংকার। উপনয়নের সময় 3 দিন মুখ ঢেকে বসেছিল লালটু। তার কোন পিসি বেজাতে বিয়ে করেছিল বলে তাকে অবধি ঢুকতে দেয়নি লালটুর বাবা মা। খুব অশান্তি করেছিল প্রথম প্রথম, কিন্তু ওই অবোধ শিশুটা এমন ঠাম্মা ঠাম্মা করে ডাকতে শুরু করলো যে সে তো এখন তার ছেলের চেয়েও আপন। শুধু কি তাই, ছাদে ওঠার সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়েছিল লালটুর বাবা। ওই নাতিই তো প্রথম দাদুকে ওভাবে পড়ে থাকতে দেখে কেঁদে কেটে লোকজন ডেকেছিল। লালটুর বউ আর মা তো তখন বেহুশ হয়ে ভাত ঘুম দিচ্ছিল। দিশা বাড়ি ফেরার পর হেমা তাকে সব কথাই জানিয়েছিল। সুপ্রিয়া দেবী সব শুনে বললেন, এরকমটা যে হবে সে তো এক প্রকার জানা কথাই ছিল। তুমি যে ভুল লোককে চুজ করেছ সে কথা আমি প্রথম থেকেই জানতাম। স্নিগ্ধা দেবীকে ফোন করেছিল দিশা, যাকে আজ পর্যন্ত কখনো সে ফোন করেনি। ফোন করলে যার ফোন কেটে দিয়েছে দিনের পর দিন, আজ তাকেই ফোন করতে হলো ওই ইরেসপন্সিবল লোকটার জন্য। স্নিগ্ধা দেবী ফোন ধরে বললেন, তুমি নাকি তাকে একখানা চমৎকার উপন্যাস লেখার দাবি জানিয়েছ বৌমা, কিন্তু ও তো বানিয়ে কিছু লিখতে পারে না। তাই আমার কাছে অশোক এখানে এসেছে গ্রামের সবার কথা ভালো করে জেনে নিরিবিলিতে বসে উপন্যাসটা লিখবে বলে। লেখা শেষ হয়ে বইটা বেরোলেই অশোক আবার তোমাদের কাছেই। রাবিশ বলে শাশুড়ির কথা শেষ হবার আগেই ফোন কেটে দিয়েছে দিশা। লিলি তার শৈল শহরের কনভেন্ট স্কুল থেকে পুজোর ছুটিতে বাড়িতে এসে ফোন করে বলেছিল, বাপি তুমি কি এখন ভিলেজে তোমার মায়ের কাছে আছো? তোমার মা? হ্যাঁ, এভাবেই বলেছিল লিলি। বাবার মাকে যে ঠাকুমা ডাকতে হয় সেটা তো দিশা বা অশোক কেউই তাকে শেখাতে পারেনি। কি করেই বা লিলিকে দোষ দেয় অশোক? মাম বলেছিল তুমি নাকি রেস্টুরেন্ট খুলেছ। হাসতে হাসতে প্রশ্ন করেছিল লিলি, রেস্টুরেন্ট না ছাই, তোমার বাপির জন্য লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। মেয়ের পাশ থেকে গর্জে উঠেছিল দিশা। শ্রীরামপুরে স্টেশনের কাছেই দোকান দিয়েছে অশোক, পাউরুটি ঘুগনির দোকান। লোকের মুখে মুখে তার ঘুগনির প্রশংসা। কিছুদিন পর থেকে পেটাই পরোটার ডিম ভাজা, সেদ্ধ ডিমের কষাও তৈরি করছে অশোক। অশোকের দেওয়া দোকানের জন্য লজ্জায় বন্ধু বান্ধবের কাছে মাথা কাটা গেলেও প্রতি মাসে স্বামীর পাঠানো টাকাগুলো নিতে অবশ্য দিশার তেমন লজ্জা করে না। নিজের মনেই হাসল অশোক। যত দূরেই থাকুক, স্ত্রী সন্তানের প্রতি তার দায়িত্ব তো অশোক অস্বীকার করতে পারে না। দোকানের কাজে সাহায্য করার জন্য 2 জন কর্মচারী রেখেছে অশোক, আর তারপর থেকে সে উপন্যাসটা লেখার কাজে অনেকটা মনোনিবেশ করতে পেরেছে। রাতে ঘরে ফিরেও বসে বসে লেখে অশোক, জেগে থাকে সেই মাঝ রাত পর্যন্ত। মায়ের বকাবকিতে বিছানায় এসে শোয়ে। বন্ধু বান্ধবরা আড্ডা দিতে আসে দোকানে। বুবলু, পটলা, লালটু। বছর 2 পরেই সবচেয়ে অধৈর্য হয়ে পড়েছে পটলা। সে বলল, কবে শেষ হবে বলতো তোর লেখা? ছাপার ব্যবস্থা করতে হবে তো। অশোক হাসে, বলে, তুই বিয়ে করে থিতু না হলে যে আমি শেষ করতে পারছি না। লালটুর কাছে অশোক শুনেছে 2টি নাবালক শিশু নিয়ে বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে এসেছে পটলার সে প্রাক্তন প্রেমিকা। একটা ইংরেজি মাধ্যম স্কুলে এসে চাকরি করছে বটে, কিন্তু দাদা বৌদির মৌঝামটা খেয়েই তাকে দিনাতিপাত করতে হচ্ছে। তার অধ্যাপক বাবাও আর বেঁচে নেই, তাই বাপের বাড়িতে সেই জোর আর তার নেই। মাথা নিচু করে প্রথমে গাইগুই করেছিল পটলা, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসার কাছে তাকে পরাজয় স্বীকার করতেই হয়েছে। 2টি ছেলে মেয়েকে আপন করে সঞ্জনাকে সে তার স্ত্রীর মর্যাদা দিয়েছে। অবশেষে প্রায় 3 বছর 8 মাসের নিরলস প্রচেষ্টার পর সেই বিশাল বপুর উপন্যাসটা শেষ করেছে অশোক। প্রকাশকদের দরজায় দরজায় ঘুরে সেটি প্রকাশের দায়িত্ব নিয়েছে তার বন্ধুরাই। অশোক তার উপন্যাসের নাম রেখেছে চেনা মুখ, অচেনা মানুষ। উৎসর্গ করেছে নিরঞ্জন জেঠুর স্ত্রী আলপনা চৌধুরীর নামে, কারণ এই একটি মানুষের গোপন কথাগুলি অশোক কিছুতেই তার উপন্যাসে লিখতে পারেনি। অশোকের মনে হয়েছে তার কথা লিখলে হয়তো তাকে অসম্মান করা হবে,
তাই উপন্যাসের চরিত্র হিসেবে নয়, জেঠিমাকে অশোক এভাবেই তার উপন্যাসের প্রথম পাতায় স্থান দিয়েছে। প্রকাশক অশোককে জিজ্ঞাসা করেছিলেন, আলপনা দেবী কি আপনার বিশেষ কোনো আত্মীয় অশোকবাবু? অশোক বলেছিল, উনি আমার মাতৃস্থানীয়া। এই উপন্যাসটি লেখার জন্য আমার অনুপ্রেরণাও বলতে পারেন। রথযাত্রার পুণ্যতিথিতেই বইটি প্রকাশিত হয়েছে। বই প্রকাশের 5 দিন পরেই ফোন করল দিশা। ঝড়ের বেগে বলল, তোমার লেখা বই বেরিয়েছে, বলনি তো? কে জানে 1 কপিও বিক্রি হবে কি না, তাই আর তোমাকে বলার সাহস হয়নি দিশা। অশোক বলল, বই বিক্রি যে দারুণভাবে হচ্ছে সেই খবর আগেই পেয়েছে অশোক। দিশা বলল, ঠিক আছে ঠিক আছে, কিন্তু কথাটা আমাকে তো আগে বললেও পারতে, অন্যের মুখ থেকে কথাটা শুনতে হলো আমায়। টাকা পেলে আমি যথাসময় তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব দিশা, অশোক বলল। দিশার হাত থেকে ফোনটা প্রায় কেড়ে নিয়ে সুপ্রিয়া দেবী বললেন, রথযাত্রার দিন তুমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে অশোক, আমি চাই উল্টো রথের দিন আবার এই বাড়িতে তুমি ফিরে এসো। অশোক দৃঢ় স্বরে বলল, না মামনি, মাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। দিশা আর লিলিকে বরং আপনি বলবেন, ইচ্ছে হলে মাঝে মাঝে এখানে এসে তারা আমার সাথে দেখা করে যাবে। একটু না হয় দূরেই থাকলাম আমি। আমার কি মনে হয় জানেন মামনি, ভালোবাসাকে মুঠোর মধ্যে ধরার চেষ্টা না করাই বোধহয় ভালো। জলের মতো ভালোবাসাও তো আমাদের জীবন। হাতের মুঠোর মধ্যে যতই তাকে চেপে ধরার চেষ্টা করুন না কেন, মুঠো আলগা করলে দেখবেন সবটুকুই কখন আপনার হাতের ফাঁক গলে পালিয়ে গেছে ফাঁকি দিয়ে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।